মেয়েটা কথা বলতে ভীষণ পটু, সারাক্ষণ হয়তো মুখ চলে তার। তাই বোধ হয় এখন মুখে কুলু পেটে হাঁটছে, তার কষ্ট হচ্ছে খুব। আদ্দিক তাই আর মেয়েটাকে কষ্ট বাড়াতে চাইল না। কান থেকে এয়ারপডগুলো খুলে পকেট পুরে ঘুরে দাঁড়ায়। একবার ঘাড় কাত করে নিবৃতাকে দেখে বলে, বেশ, চল। আহা, নিজের কথাকে এতটা প্রাধান্য পেতে দেখে মেয়েটা চনমনে মন তৃপ্ত হয় ভীষণ। আদিকের পাশে পাশে হাঁটা ধরে সে। আদিকের লম্বা কদম বারবার পা ফেলতে ফেলতে পিছিয়ে যায়, আবার দৌড়ে এসে দূরত্ব ঠিক করতে হয়। ফেরার সময়ও এমনটা হয়েছে। নিবৃতা এবার তিতি বিরক্ত হয়ে বলে ওঠে, আরে একটু আস্তে হাঁটুন। আপনার সাথে হাঁটতে গিয়ে রীতিমতো দৌড়াতে হচ্ছে আমায়। পা থামলো আদিকের। নিবৃতার দিকে ফিরে চাইল। একজন পুরুষ মানুষের সাথে কদমে কদমে মিলিয়ে হাঁটতে না পারা মেয়েটাই একটু আগে নিজেকে প্রাপ্তবয়স্কা নারী বলে হেদিয়ে মরেছিল, আর এখন আদ্দিক ফের গোপনে হাসে। নিবৃতার চোখে সেই হাসি পড়ে না। সে পাশাপাশি দাঁড়িয়ে বলে, আস্তে হাঁটুন। শান্তপর্ণে মাথা হেলালো আদ্দিক। এবার পায়ের গতি সে একেবারে কমালো। সচরাচর সে এভাবে হাঁটে না, তবে এখন বাচ্চা মেয়েটার কথা ভেবে তাকে হাঁটতে হচ্ছে। ধীর স্থির পা ফেলছে দুজন। আদ্দিক আশেপাশে চোখ বুলিয়ে দেখছে। রাস্তার মানুষের পরিমাণ বেড়েছে কিছুটা। অনেকেই হাঁটতে বের হয়েছে, আর পাশেই এক কিশোরী ছটফট করছে, আইঢাই করছে মুখ খোলার জন্য। আর চোখে সংকুচিত আদলে আদ্দিককে পর্যবেক্ষণও করছে সাথে। এই লোকটার নিরেট চোখগুলো চারদিকে বহমান, কেবল এই চোখের দৃষ্টি তার দিকেই ফেরে না। কি আশ্চর্য! লোকটা তার প্রতি কোনো আগ্রহ কেন দেখাচ্ছে না? সে কি দেখতে খারাপ, আকর্ষণীয় নয়? নিজেকে আপাদমস্তক পরখ করলো নিবৃতা। পরনে ঢিলেঢালা পাজামা সেট, গায়ের ওপর জড়িয়ে রাখা একটা ওড়না, চুল খোপা বাঁধা, মুখে প্রসাধনীর রেশ নেই। এতে কি খুব বিদঘুটে লাগছে তাকে? আনন্দ ভার হয় দুঃখে। একটু সাজগোজ করা উচিত ছিল হয়তো। এই চেহারা আর পোশাকে ভীষণ খারাপ লাগছে বলে লোকটা তাকে ফিরেও দেখছে না। নয়তো তার স্কুল কলেজের ছেলেরা তো তার জন্য কম পাগল ছিল না। হা হুতাশে জর্জরিত মন নিয়ে মাথা ঝাঁকালো নিবৃতা। আদ্দিক তখনই জিজ্ঞেস করল, একেবারে ছোটবেলা থেকে তোরা এখানে, তাই না? আচমকা আদ্দিকের কথার স্বর পেয়ে নিবৃতার মন নেচে উঠল। বক্ষস্থলে চাপা দুঃখ ক্লেশ ভুলে গেল এক লহমায়। সবেগে মাথা নাড়িয়ে বলল, আমার জন্ম এইখানেই, বেড়ে ওঠাও। তাহলে তো বোধ হয় এলাকায় বেশ পরিচিত মুখ। ওই মোটামুটি, আমার চেয়ে অবশ্য বাবাকেই সবাই ভালো চেনে। তাও তো চিনবে নি। আদ্দিক থেমে যেতেই নিবৃতা প্রশ্ন করল, আপনি তো ইতালিতে যাওয়ার পর এই প্রথম দেশে এলেন, কেমন লেগেছে এই দেশটাকে? নিজের দেশ যেমনই হোক, ভালো তো অবশ্যই। শুধু ভালো? আদ্দিক নিবৃতার দিকে চাইল। নিবৃতার চোখ মুখ উৎসুক। সে বলল, নিজের দেশের তুলনা অন্য দেশের সাথে হয় না। আমার দেশ যেমনই হোক, সেটা আমারই। অন্যের দেশের সাথে তুলনা করে সেটা ভালো খারাপ আমি বিচার করতে পারি না। নিবৃতা প্রসন্ন হাসল। তবে পরবর্তী কিছু বলার আগেই ফোন বাজলো আদ্দিকের। বিরক্তিতে কপাল গুটাল নিবৃত্তা। যখনই একটু মাখো মাখো আলাপ করতে যায়, তখনই কিছু একটা এসে বাহাত ঢুকিয়ে দেয় তাতে। সে বিদ্বেষ নিয়ে অপর পাশে ফিরল। অন্যদিকে পকেট থেকে ফোন বের করে চোখের সামনে ধরতেই ঠোঁটের কোণে হাসি ফুটল আর দিকে। রিসিভ করে কানে লাগিয়ে বলল, হাই ভ্যালিয়া, কমিস্তাই। আদ্দিকের মুখে উদ্ভট ভাষা শুনে ভরকে তাকালো নিবৃতা। তার চোখ মুখ হাসি হাসি, ঠোঁটের কোণে লেপ্টে থাকা চমৎকার হাসিতে বুক কাঁপল নিবৃতার। মনোযোগ দিল সেদিকেই। ওপাশের কথা কানে না এলেও এপাশের কথা সে শুনতে পাচ্ছে সব। Non preoccuparti, tornerò in Italia molto presto. Aspetta qualche giorno. নিভৃতা ফ্যাল করে চেয়ে রইল। কি বলছে লোকটা এসব? কি সব ভাজুং ভুজুং? সে তো কিছুই বুঝতে পারছে না। আদ্দিক হাসল, ঘাড় কাত করল নিভৃতা। ইস, এই লোকটা হেসে হেসেই তাকে মেরে ফেলবে একদিন। সে হাসি থামিয়েই বলল, আজকে আমরা মাছকে দান্ত কারা? নিভৃতা চজাতীয় শব্দ করল মুখে। লোকটা নিশ্চয়ই ইতালির কারোর সাথে ইতালীয় ভাষায় কথা বলছে। যদি মোবাইলটা সাথে আনতো তবে তো অন্তত ট্রান্সলেট করে কথার অর্থ বুঝতে পারত সে। এখন আহাম্মকের মতো কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব শোনা ছাড়া আর কিছুই করা যাবে না। আরেকটু, হ্যাঁ। হুট করে কল কাটলো আদ্দিক। নিবৃতা প্রশ্ন করলো সঙ্গে সঙ্গেই, এটা বুঝি ইতালির ভাষা? হ্যাঁ, কি অদ্ভুত, আমি কিছুই বুঝিনি। স্বাভাবিক। এক দেশের ভাষা অন্য দেশের জন্য অদ্ভুতই লাগে।
নিবৃতা সম্মতি প্রকাশ করতে মাথা নাড়ল। পরক্ষণে আবার কি ভেবে যেন বলল, কি বলছিলেন? না মানে আপনি যেগুলো ইতালীয় ভাষায় বলছিলেন ওইগুলো বাংলায় ট্রান্সলেট করলে কি হয়? আদ্দিক অপ্রস্তুত ভঙ্গিতেই বলল। ওই তো হাই হ্যালো কেমন আছো কি করছো এই যে। বিভ্রান্ত আদ্দিকের বিভ্রম আদল ঠিকই নিবৃতার চোখে আটকাল। তার উপর হাই বলার পর আদ্দিকের মুখে একটা মেয়ের নামই শুনেছিল সে, তাই অনধিকার চর্চা হওয়া সত্ত্বেও নিজেকে দমাতে না পেরে ফের জানতে চাইল। কে উনি? আপনার ফ্রেন্ড? আদ্দিক এই পর্যায়ে মুচকি হাসল, সপ্রতিভ স্বরে বলল, হ্যাঁ, গার্লফ্রেন্ড। সুন্দর ঝলমলে আকাশ ভেঙ্গে আচমকা বর্ষণ যেমন প্রকৃতিকে ভরকে দেয়, ঠিক তেমনই আদ্দিকের বলা ছোট্ট এক কথায় মাত্রাতিরিক্ত ভরকে গিয়ে হতভম্ব হয়ে চেয়ে আছে নিবৃতা। মেঘহীন আকাশের বিকট বজ্রপাতের ন্যায় মনে হলো কথাখানা, কি ভীষণ বিদঘুটে। নিবৃতা স্তম্ভিত, হতবাক, মুখে রানী, ছোট্ট মস্তিষ্কের নিউরনগুলো ঝিমিয়ে পড়েছে। অন্তঃপটের ভেতরের প্রকষ্ট ভেদ করে অনুভব করছে এক তীব্র ব্যথা। সেই ব্যথার তোপ সে সইতে পারছে না। চোখ মুখ আষাঢ়ের মেঘে নিকশ কালো। এইভাবে তার ছোট্ট হৃদয়টা ভেঙে চৌচার হয়ে যাবে। এভাবেই না পেতেই হারিয়ে ফেলবে সব। ভাগ্য তার এতই নিষ্ঠুর। তবে প্রয়োজন কি ছিল এত আয়োজন করে এই মানুষটার সাথে তার পরিচয় করানোর? সে তো এতদিন বেশ মেনে নিয়েছিল। তার কোনো কাজিন ভাই নেই, দুঃখ হলেও মেনে তো নিয়েছিল ভবিষ্যৎকে। তবে নতুন করে এই মানুষকে জীবনে ঠেলে দিয়ে এসব নাটক করার কি দরকার ছিল? কি দরকার ছিল কিশোরী মেয়ের দুরন্ত চনমনে মনটাকে এভাবে মথিয়ে দেওয়ার? বুকটা প্রচণ্ড কিছুর ভারে যেন নড়তে চড়তে পারছে না, কেমন শ্বাস আটকে যাওয়ার অবস্থা তার। আদিকের পদযুগল হঠাৎ শীতল হলো। সে পাশ ফিরে দেখে নিবৃতা নেই। বিস্ময় নিয়ে পেছনে ফিরে নিবৃতা সেই আগের জায়গাতেই স্থির। কপাল কুঁচকালো আদ্দিক। কি ব্যাপার, মেয়েটা হাঁটছে না কেন? মাঝ রাস্তায় অমন পুতুলের মতো দাঁড়িয়ে থাকার কারণে কি? আদ্দিক এগিয়ে যায় আবার নিবৃতার মুখোমুখি দাঁড়িয়ে বলে, কি হয়েছে এইভাবে ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়েছিস কেন? বাসায় যাবি না? আপনার যে গার্লফ্রেন্ড আছে সেটা আমাকে তো বলেননি আগে, কেন? আচমকা এমন অপ্রাসঙ্গিক অযাচিত প্রশ্ন আদ্দিকে অপ্রস্তুত করে তোলে। তার গার্লফ্রেন্ডের প্রসঙ্গ এখানে আসছে কোথা থেকে? মেয়েটাকে পরখ করে চিন্তায় পড়ল সে। হাব ভাব একটু সন্দেহজনক। সে গলা ঝেড়েই বলল, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আর ব্যক্তিগত ব্যাপার সবার সাথে শেয়ার করতে হয় না। যেন বললেই হলো। কিসের ব্যক্তিগত? ব্যক্তিগত? লোকটা ইচ্ছে করে তাকে বলেনি, যেন তাকে নিয়ে মজা নিতে পারে। বোকা তো সেই। তার আগেই বোঝা উচিত ছিল অমন সুদর্শন বিলেত পাশ করা ছেলে তো আর সিঙ্গেল হবে না। অযথাই এই ছেলেকে নিয়ে দিবারাত্র এক করে গাদা গাদা স্বপ্ন দেখে নিজের মূল্যবান সময় নষ্ট করেছে। সেসব মনে পড়তেই আক্রোশে এখন যেন ফেটে পড়ল নিবৃতা। আদ্দিকের ওই সুন্দর মুখটা এখন তার মোটেও পছন্দ হচ্ছে না, বরং বিরক্ত লাগছে। তাই তপ্ত স্বরে বলল, কেন? শেয়ার করলে কি আপনার গার্লফ্রেন্ডকে আমি চুরি করে নিয়ে আসতাম? এখন যে আপনার জন্য আমার এত মূল্যবান সময়গুলো নষ্ট হলো, ব্রেনে যে এত চাপ পড়লো, সাথে ঘুমটারও 12টা বাজলো, সেসব কিছু না না? আদ্দিক চমকেও চাইল। মেয়েটার কণ্ঠে অতর্কিত জেদ দেখে বিস্মিত হলো সে। তার রেগে যাওয়ার বা উত্তেজিত হওয়ার উপযুক্ত কারণ সে ভেবে পেল না, তাই ভ্রু নাচিয়ে জানতে চাইল, কি ব্যাপার, হঠাৎ রেগে গেলে কেন? রাগ করার যথেষ্ট কারণ আছে তাই। অবশ্য সেই সব আপনাকে বলেও লাভ নেই, বাসায় চলুন, দেরি হচ্ছে। এই বলে সে নিজেই অবিলম্বে কদম ফেলল। রাগে নাক মুখ ফুলানো, গাল ফুলে রসগোল্লা হয়ে আছে বোধহয়। হাঁটার ধরন পাল্টে গেল তার, যেন এক প্রকার ছুটে সে বাসার দিকে যাচ্ছে। আর দিক নির্বাক, নিষ্পলক চেয়ে ওইটুকু কিশোরী মেয়ের হম্বিতম্বি দেখে যায়। সে ভেবে পায় না এইটুকু মেয়েগুলোর এত জেদ কেন থাকে। মাঝে মাঝে তো তারা কী কারণে জেদ দেখায় সেটাও তার মাথায় ঢোকে না। তারও প্রায় এমন বয়সেরই একটা বোন আছে। মেয়েটার মধ্যেও এমন স্বভাব বিদ্যমান। আদ্দিক ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরল। এই বয়সের মেয়েরা কেন, কখন, কোথায়, কিভাবে রাগ করে থাকে সেই নিয়ে বিশ্লেষণ করার চেয়েও বোধহয় অনেক সহজ ছিল তার সায়েন্স ল্যাবের বিক্রিয়াগুলো নিয়ে গবেষণা করা। প্রথমটাতে সবাই সাকসেস হতে না পারলেও পরেরটাতে ধৈর্য ধরে আর মনোযোগ দিয়ে বিলাতে তা অবশ্যই সম্ভব। নবে চাবি ঢুকিয়ে আস্তে করে দরজার লক খুলল নিবৃতা। দরজা লাগানোর কেউ ছিল না বলে সে লক করে গিয়েছিল। তাতে তার সুবিধাই হয়েছে বইকি।
এই যে এখন চুরি চুরি আবারও বাসার ভেতর চলে আসতে পেরেছে, অথচ টের পায়নি একটা কাক পক্ষীও। সে ঘরে ঢোকার পরপরই পেছন পেছন আসে আদ্দিক। নিবৃতা তার দিকে ফিরে না চেয়েই দরজাটা আবার ভেতর থেকে আটকে দেয়। তারপর একই জায়গায় চাবির রিংটা ঝুলিয়ে রেখে নিজের রুমে চলে যায় সে। সবটুকু দৃশ্য কপাল কুঁচকে উপভোগ করলো আদ্দিক। ব্যাপারটা তার মনে খুব একটা দাগ কাটতে সক্ষম হলো না বোধহয়। ভেবে নিল হয়তো নিবৃতার মুড সুইং হচ্ছে, নয়তো একটু আগের রোদ ঝলমলে আকাশে অমন আচানক মেঘ নামবে কেন। নাস্তার জন্য সবাই ডাইনিংয়ে বসে। সালেহা বেগম বেশ কয়েক রকম পিঠা বানিয়েছেন বোন আর বোন জামাইয়ের জন্য। পিঠা দেখেই লিলির মনটা নেচে কুদে একাকার। কতদিন পর দেশের পিঠা খাবে সে, কতদিন পর ক্ষেতের খাঁটি চালের স্বাদ, গুড় আর নারকেলের গন্ধে পেট ভরবে তার। ভেবেই কেমন আনন্দ হচ্ছে। তার ওপর এসব পিঠা আবার পাঠিয়েছে খোদ একজন এক্সপার্ট রাঁধুনি। এই পিঠার স্বাদ আর এ জনমে ভোলার নয়। তবে এত সবের মাঝেও আদ্দিকের চোখ অন্য কিছুর জন্য অস্থির। ডাইনিং থেকে নিবৃতার রুমের দরজা দেখা যায়। মেয়েটা এখনও রুম থেকে বের হয়নি, ঘুমাচ্ছে এখনও। আদ্দিক জানে না নিবৃতার পাশেই তুবা ঘুমিয়েছিল, সেও এখন চেয়ারে বসা। তবে তার কোনো খবর নেই। লিলি বললেন, কিরে নিবৃত্তে কি এখনো ওঠেনি? ওকে ডাক, খাবে না আমাদের সাথে? সালেহা বেগম পিঠা বেড়ে দিচ্ছিলেন আদ্দিকের প্লেটে। হেসে তিনি জবাব দিলেন, মেয়ের জন্য এখনো সকাল হয়নি, রাতের শেষ প্রহর চলছে। 12টার দিকে তার নিজের এক সূর্য দিতে হবে। সে সূর্য ঝলকানিতে তার ঘুম ভাঙবে। আর আগে তার মুখ দর্শন করার চিন্তা করো না। কলা গাছের সাথে কথা বলতে চাওয়া দুটো এক, কারণ কোনোটাও মানুষের সফল হতে পারে না। সালেহা বেগমের কথা শুনে সকলে হেসে ফেলল। কেবল হাসিতে অবরোধ চাপিয়ে একমাত্র অসন্তোষ চিত্তে বসে আছে আদ্দিক। মেয়েটার ঘুমের যা বিবরণ শুনল তাতে মনে হলো এই মেয়ের জন্য খুব সকালে ওঠা মোটেও কোনো চারটেখানি কথা ছিল না, অথচ সামান্য একটা ডিয়ারের জন্য সে উঠেছিল। পুরোটা সকাল কাটিয়েছিল তার সাথে। এটা কি খুবই অবাক করা কাণ্ড নয়? আচ্ছা, এই কথা আঙ্কেল আন্টিকে জানালে কি হবে? তবদা খেয়ে জ্ঞান হারাবে না? ব্যাপারটা আদৌ জ্ঞান হারানোর মতো কিনা সে বুঝতে পারল না। তবে খানিক গুরুতর এটা তার বোধগম্য। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে এত কিছুর পরও সে কেন অদ্ভুত আচরণ করলো সেটাই মাথায় আসছে না তার। কেন এই কর্কশ ধ্বনি, কেন রাত, সেসব নিয়ে সে একেবারে অজ্ঞাত। তবে মেয়েটার জন্য মায়া হলো খুব। তার ডেয়ারের চক্করে পড়েই তো এত কিছু হলো। 12টার কিছু বাদে চোখ ডলটে ডলটে রান্নাঘরে দৌড়ে এসে প্রকট হয় নিবৃতা। সূর্য যখন ঠিক মাথার ওপর বসে জনতার রক্ত চুষছে, ঠিক সেই সময় দুপুরে রান্নার তোড়জোড় করতে শুরু করেন সালেহা বেগম। আজ যদিও একা নন, খালা না এলেও লিলি সঙ্গ দিচ্ছে তার। সালেহা বেগমের এতে ঘোর আপত্তি থাকলেও লিলি সেসব নাকচ করে বললেন, সামান্য কয়টা সবজি কেটে দিলেই মেহমানদারিতে ভাটা পড়ে যায় না। সালেহা বেগম পরবর্তীতে আর চেয়েও তাকে দমাতে পারেননি। নিবৃতার নিভু নিস্তেজ চাহনি মার দিকে চেয়ে জড়ানো গলায় জিজ্ঞেস করল, কি খাবো মা? প্রতাহ দিনকার অভ্যাস ঘুম থেকে উঠে রান্নাঘরের কাছে এসে খাবারের কথা জিজ্ঞেস করা। নিবৃতা এই কাজ একেবারে ছোট্টবেলা থেকে করে আসছে। আগে বিরক্ত হলেও এখন আর সালেহা বেগম বিরক্তর হন না। তার ছেঁড়া মেয়ে অবশ্য কোনোদিন তার বিরক্তির ধারও ধারেনি কখনো। এই নিয়ে আবার ভদ্রমহিলার দুঃখের শেষ নেই কোনো। মেয়েটা যে কবে তার একটু বড় হবে কে জানে। ডাইনিংয়ের চেয়ারে পায়ের ওপর পা তুলে আরাম করে বসে আছে নিবৃতা। চোখ মুখ ফোলা তার, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে দুই কাঁধের ওপর। টেবিলে বেশ কয়েক রকমের পিঠা। নিবৃতা তন্মধ্যে একটা পিঠা তুলে মুখে পড়ল। পিঠা তার খুব একটা পছন্দ নয়। মেহমানদের খাতিরে আজ মায়া তো পিঠা বানিয়েছেন বলেই সে খাচ্ছে, নয়তো এসব মুখেও তুলত না কভু। গরুর মতো জাবর কেটে পিঠা খেলেও সেই খাওয়াতে স্বাদ টের পাচ্ছে না সে। যেখানে জীবনটাই বেস্বাদের সেখানে সামান্য পিঠা আর কি স্বাদ আনবে। সে ঠোঁট বাঁকিয়ে হাসলো খানিক। চোখের সামনে পিঠাটা নিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখলো কতক্ষণ, তারপর ফুস করে গাঢ় নিঃশ্বাস ফেলল। সেই নিঃশ্বাসের সাথে তাড়িয়ে দিল মনের সকল দুঃখ, কষ্ট আর যাতনাকে। তবে পারল কি, সেই নিয়ে ঘোর সন্দেহ আছে। একটা পিঠা কোনো রকমে খেয়ে উঠে পড়ল নিবৃতা। রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, চা খাবো মা? না, বসার ঘরে
আধিক্য আছে, জিজ্ঞাসা করে আয়তো ও চা খাবে কিনা, সকালে ও পান খায় না। আদ্দিকের নাম শুনতেই পুরনো ব্যথায় বুকটা হু হু করে উঠল। হাহাকারে গর্জন করল হৃদয়। কাল অবধি মানুষটাকে নিয়ে কত রঙিন স্বপ্ন দেখেছিল, অথচ আজ সকালেই সব কেমন মিলিয়ে গিয়েছে ধূসর চাদরে। এখন এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঠিক ওই মানুষটার নিকটস্থ সে হবে কি করে? তার ছোট্ট কিশোরী মনটা যে এই দুঃখ আর সইতে পারছে না। মেয়েকে ঠাই স্থির দেখে সালেহা বেগম ভুরু কুঁচকালেন, জিজ্ঞেস করলেন, কিরে, যাচ্ছিস না কেন? নিবৃতা কপালের চামড়া কুঁচকে কিছু বলতে গিয়েও থেমে যায়। পাশেই তার না হওয়া শাশুড়ি যদি শুনে ফেলে কিছু, তবে ভদ্র মেয়ের খেতাবটা মুছে যাবে না। তাই মায়ের আবেদন ভগ্ন হৃদয়ে মেনে নিয়ে বলল, যাচ্ছি। বসার ঘরে এলো নিবৃতা। তুবা সোফায় বসে, ছোট ছোট চোখ দুটো তার টিভির পর্দায় স্থির। বিছানার এক কোণে দেখা যাচ্ছে সেই সম্যদর্শন যুবককে, হেডবোর্ডের সাথে হেলান দিয়া, এক পা লম্বা করে অন্য পা ভাঁজ করা, মুঠোয় রাখা মোবাইল ফোনে নিখুঁত মনোযোগে চালাচ্ছে তার বৃদ্ধাঙ্গুলগুলো। বুকের ভেতরটা তখন তীব্র আক্ষেপে জ্বলে উঠল নিবৃতার। মনটা দাউ দাউ করে উঠল অপার্থিব ঈর্ষায়। নিশ্চয়ই সে তার মন আর যোগ সবটুকু বিলিয়ে দিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে প্রেমলাপ করছে। নিশ্চয়ই খুব ভালোবাসা মাখা মধুর বার্তা আদান প্রদান চলছে দুজনের মাঝে। নিশ্চয়ই ভীষণ মাখো চলছে তাদের সম্পর্ক। বুক ছেড়ে আষাঢ়ের মেঘে ঢাকা ভারী নিঃশ্বাস বেরিয়ে এলো সহসাই। চারদিকে ছড়িয়ে পড়ল সেই বিষাদ বেদনাময় বায়ু। মনের আনচানকে বুড়ো আঙ্গুল দেখানোর ব্যর্থ প্রয়াস চালিয়ে সে রুমের ভেতরে গেল। আদিকের দিকে সরাসরি দৃষ্টি নিক্ষেপ না করে জিজ্ঞেস করল, চা খাবেন? আচমকা ভারী স্বরে বাকি দুই মানুষের ধ্যান ভাঙে। মোবাইল থেকে চোখ সরিয়ে আদ্দিক নিবৃতার দিকে চায়। মেয়েটার গম্ভীর আনন, লোচন ঘোরানো অন্য প্রান্তে, ভ্রু যুগল কুচকানো খানিক। সে নিশ্চিত হতে জানতে চাইল, আমাকে বললে? জি, মা বলেছেন আপনি নাকি সকালে চা খাননি, এখন খেলে মা আমার সাথে আপনাকেও দিবেন। এবারও নিবৃতা আদ্দিকের চোখের দিকে তাকায়নি। দৃষ্টি তার এলোমেলো, কণ্ঠস্বর মোটেও মোলায়েম নয়। আদ্দিক অবাক হলো, বলল, কি হয়েছে বলতো? মনে হচ্ছে আমার উপর রেগে আছিস। নাক ফুলালো নিবৃত্তা। মন চাইল ভীষণ করে অভিমান করতে, গাল ফুলিয়ে আহ্লাদ করে বলতে, হ্যাঁ, রেগে আছি তো, খুব রেগে আছি। আপনি কেন গার্লফ্রেন্ড বানালেন আদিক ভাই? কেন? আপনার এই অসহায় খালাতো বোনটা যে এতদিন একটা কাজিন প্রেমিক জুটানোর জন্য এত উতলা হয়ে উঠেছিল, আপনি কি সেটা বোঝেননি আদিক ভাই? এত নির্দয় কেন আপনি? কি করে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারলেন এই ছোট্ট কিশোরীর হৃদয়টা? আপনাকে একটু মায়া হলো না আদিক ভাই? একটুও না? নিবৃতার মুখে তালা দেখে আদ্দিক ফের ভ্রু গোটালো, জিজ্ঞেস করলো, কি ব্যাপার, বল কিছু। আপনার উপর রেগে থাকার কি কোনো কারণ আছে? নেই তো। আর আমি অযথা কারো উপর রাগি না। নিবৃতার সাহস স্বীকারোক্তি মানতে নারাজ আদ্দিক। তা ব্যাপারটাকে খুব একটা পাত্তা না দিয়ে সে বলল, খালাকে বলিস আমি চা পান করবো, খাবো না। নিজের কথার ভুল ধরা হয়েছে ভাবতেই মেজাজ বিগড়ালো নিবৃতার। বিক্ষিপ্ত নজরে তার দিকে চেয়ে বলল, আপনি চা পান করলে করবেন, তবে আমি চা খাবো। এই বলে সে বেরিয়ে আসে। দরজার বাইরে এসে আরেকবার পেছন ফিরে চেয়ে তুবাকে দেখে জিজ্ঞেস করে, তুমি চা খাবে তুবা? তুবা কার্টুন দেখছিল মনোযোগ দিয়ে। সে সেদিকেই দৃষ্টি রেখে মাথা নাড়িয়ে বলল, না, তুমিই খাও। হ্যাঁ, চা খাওয়ার জিনিস নয় তুবা, চা পান করার জিনিস। তুবারও ভুল শুধরালো আদ্দিক। নিবৃতা দত্তে দত চেপে সন্তব্য সুরে বলল, আপনার কি তাতে? পান করার জিনিসকে প্রয়োজন পড়লে আমরা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো, আপনার কোনো সমস্যা? আদ্দিক ঠোঁট চেপে মাথা নাড়ালো, মানে তার কোনো সমস্যা নেই। নিবৃতা আর দাঁড়ালো না, সোজা গেল রান্নাঘরে। চায়ের কাপটা বেড সাইড টেবিলে রাখতেই আদ্দিক জানতে চাইল, তোদের এখানে ঘুরে দেখার মধ্যে কি কি আছে বলতো? সারাক্ষণ ঘরে বসে থাকা যায় না, খুব বোর লাগছে। জানি না। নিবৃতার মুখের ওপর জবাবে আদ্দিক মোটেও সন্তুষ্ট হলো না। সে বিরক্ত নিয়েই বলল, জানিস না মানে? এত বছর এখানে, অথচ এখানে ট্যুরিস্ট প্লেস সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই। না, নেই। নিবৃতার কণ্ঠে ভেজা স্পষ্ট, কিন্তু আদ্দিক তার কারণ বুঝতে ব্যর্থ। সে বুঝতে পারছে না আজ সকালেই যে মেয়েটা সামান্য ডেয়ারের খাতিরে তার আরামের ঘুমকে বিসর্জন দিয়ে তাকে চা বানিয়ে দিল, সে সকাল পড়তেই হঠাৎ এত হম্বিতম্বি দেখাচ্ছে কেন? আদল ভরা গাম্ভীর্যতা
তো কাল অবধিও মেয়েটার ধারে কাছে দেখেনি। তবে আজ এখন কেন সে বুঝতে পারছে না। জিজ্ঞেস করে, ডেয়ার দেওয়াতে খুব কষ্ট হয়ে গিয়েছে, সেজন্য রেগে আছিস? নিবৃতার হাতে তার গরম চা। সে নির্বাক হয়ে সেদিকে চেয়ে আছে। সত্য কথা যখন বলতে পারবে না তখন মুখ না খোলাই শ্রেয়। আর্ধেক এক ধ্যানে চেয়ে রইল উত্তরের আশায়। তবে আশা পূরণ হতে দেখা গেল না। নিবৃতা ক্ষীণ সুরে কেবল বলল, তেমন কিছু না, আপনার চা ঠান্ডা হচ্ছে, খেয়ে নিন, আর নয়তো পান করুন। আর ঘোরার জায়গা এখানে অনেক আছে, আপনি গুগলে সার্চ দিন, তাহলেই সব পেয়ে যাবেন। এইটুকু বলে নিবৃতা আর দাঁড়ায়নি, রুমে চলে আসে তার। দরজাটা ভিড়িয়ে দিয়ে চা নিয়ে বসে বিছানায়। চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে অস্পষ্ট নিটল চোখে তাকায় সামনের ড্রেসিং টেবিলের আয়নার দিকে। তাকেই দেখা যাচ্ছে, কেমন ঝিমিয়ে পড়া এক পদ্ম ফুল, অথচ কাল অবধিও সে ছিল নিখুঁত, সুন্দর, সতেজ। নিবৃতা নিজের দিকে পূর্ণ মনোযোগ দেয়, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ভাবে সে তো দেখতে অতটাও খারাপ নয়। লম্বা, কাটা কাটা নাক মুখ, স্বচ্ছ নিরেট এক জোড়া হরিণীর ন্যায় চোখ, কি সুন্দর টানাটানা। ঠোঁট যেন গোলাপের নরম, তুলতুলে পাপড়ি। চুলগুলোও তো খুব খারাপ নয়, হয়তো বা খুব একটা লম্বা নয়, তবে পিঠ পর্যন্ত তো, তাও তো কম নয়। আর গায়ের রং উজ্জ্বল শ্যাম। এই রঙে তো তাকে মানিয়েছে, আকর্ষণীয় তো লাগে। তার বন্ধুরা তো তাই বলে। তবে কমতি কিসের, কি নেই তার? গায়ের গঠনও তো চোখে লাগার মতো। তবে ওই যুবক কেন তাকে দেখে না, কেন ফিরেও চায় না তার পানে? তার গার্লফ্রেন্ড কি অনেক বেশি সুন্দরী, একেবারে ফিল্মের হিরোইনদের মতো? নিবৃতা আর ভাবতে পারে না। ততক্ষণে তার চাটুকু শেষ। উঠে গিয়ে রান্নাঘরে কাফ রাখল। সালেহা বেগম তখন তাকে দেখে বললেন, নিবিতা, দেখ তোর খালামণি মেহমান হয়ে কাটাকুটা করেছে, তুই তো এগুলো একটু করতে পারিস? নিবৃতা কপাল কুঁচকে বলল, আমি এসব পারি না কি? পারি না? কি বলে হবে না? শিখতে হবে, খালামণির কাছে থেকে শিখ। দেখ কি সুন্দর করে সবজিগুলো কাটছে। নিজের প্রশংসা শুনে লিলির মুখে চওড়া হাসি। নিবৃতা সেসবের দিকে ফিরেও চাইল না, বরং জিজ্ঞেস করলো অন্য কথা। বাবার খালু কোথায়? প্রসঙ্গ পাল্টাতেই ছোট্ট নিঃশ্বাস ফেললেন সালেহা বেগম। এই মেয়েকে কাজের কথা বললেই মেয়ে লাফ দিয়ে অন্য কথাতে চলে যায়। কাল যে কোন বেবেকে এত কাজ করেছে কে জানে। তিনি ভীত স্ফীত সুরে বললেন, খনুকে নিয়ে আমাদের বাবা আর অফিসে গিয়েছেন। তা খালুর ছেলেকে নিয়ে যেতে পারলেন না? উনি বাসায় বসে বসে বোর হচ্ছেন অযথা। বলেছিলাম রে মা, তবে ও শুনলে তো, তার নাকি এইসব কর্পোরেট জায়গা পছন্দ না। লিলির কথা শুনে নাক মুখ কুচকালো নিবৃতা। মনে মনে ভেঙ্গিয়ে বলল, এসেছে কোন ভিআইপি মানুষ, ওনার আবার কত নিষেধাজ্ঞা। এক কাজ কর, দুপুরে রান্না হতে হতে তুই বড় তো আবির আর তুবাকে নিয়ে আমাদের বাড়ির সামনে রাস্তাটাকে হেঁটে আয়। ওই দিকে গাছালি আছে, ছায়া আর বাতাসে ছেলে মেয়েগুলো ভালো থাকবে। নিবৃতা মাথা নাড়িয়ে বলল, আমি এখন এই রোদের মধ্যে কোথাও যেতে পারবো না, ওনাকে একা যেতে বলো। মেয়ের কথায় গরম চোখে তাকিয়ে তাকে কি যেন ইশারা দিলেন সালেহা বেগম। তবে নিবৃতা সেসবে তোয়াক্কা না করেই বলল, একবার আমি যেটাকে পারবো না বলি সেটা কখনো পারবো হ্যাঁ হয় না, তাই অযথা এত ইশারা ফিশারা দিয়েও লাভ নেই। জবাব ফেলে রেখে নিবৃতা নিজের রুমে চলে আসে। সালেহা বেগম মেয়ের যাওয়ার পথে চেয়ে গর্জে উঠে বলেন, বদমাইশ হয়েছিস একটা। আহা, এভাবে বলিস না তো, এই বয়সের মেয়েরা একটু এমনই হয়। আরে আর বলিস না। নিবৃতা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। তার মায়ের এই আর বলিস না বলে দেওয়া মানে সত্যি অপর পাশের ব্যক্তি আর কিছু বলতে পারবে না, কারণ এরপর মাই শুরু করবে তার ঐতিহ্যবাহী ভজন সঙ্গীত, যার সবটুকু কাহিনী ঘিরে আছে শুধু নিবৃতা। তাই সেসবে পাত্তা না দিয়ে নিজের রুমে ঢুকলো সে। দেখলো তুবাকে বসে, হাতে তার মায়ের ফোন। নিবৃতা তার পাশে বসে জিজ্ঞেস করল, টিভি দেখা শেষ? না, ভাইয়া খেলা দেখার জন্য জোর করে রিমোট নিয়ে গিয়েছে। মেয়েটা মুখ ভার করে বসলো। সেই কথায় নিবৃতা প্রতিবাদ করে বলল, কি বলছো? আমার ঘর, আমার টিভি, আমার রিমোট, তোমার ভাই তোমাকে টিভি না দেখতে দেয়ার কে? হু ইজ হি? চলো, আমি এক্ষুনি টিভি রিমোট তোমার হাতে তুলে দিব, চলো চলো।
তুবার মন খুশিতে নেচে ওঠে। বিছানা থেকে নেমে দাঁড়াতেই নিবৃতার স্থিরতা দেখে সেও থেমে যায়। জিজ্ঞেস করে, কি ব্যাপার আপু, যাবে না? নিবৃতা ঘুরে তাকায় তার দিকে, বলে, যাব, তবে তার আগে তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও তো। কি প্রশ্ন আপু? তুবাকে প্রশ্নগুলো করতে যদিও নিবৃতার ইতস্তত লাগছিল, যতই হোক মেয়েটা তো আদ্দিকের ছোট বোন, তার না হওয়া ননদ। তাকে আদ্দিকের ব্যক্তিগত প্রশ্ন করাটা কি ঠিক হবে? সেই নিয়ে দ্বিধায় পড়ে কাটলো আরও কয়েকক্ষণ। অতঃপর নিজেকে ধাতস্থ করে সে প্রশ্নগুলো করতে সক্ষম হলো। দ্বিধার দাঁত উপড়ে ফেলে জিজ্ঞেস করলো, তোমার ভাইয়ের কি গার্লফ্রেন্ড আছে? প্রশ্ন শুনে তুবাকে অবাক হতে দেখা গেল না। পুনরায় মনোযোগ মোবাইলে রেখে সে বলল, হ্যাঁ আছে তো। হৃদয়ে দ্বিতীয়বারের মতো ধাক্কা খেয়ে ঢোক দিল নিবৃতা, সাথে গিলে নিল তার সবটুকু আক্ষেপ। জিজ্ঞেস করলো, কে সে? নাম কি? তুবা এবার তাকালো, হয়তো মনে প্রশ্ন, কেন নিবৃতা তার ভাইয়ের এত ব্যক্তিগত ব্যাপার জানতে চাইছে। তার দৃষ্টির অর্থ বুঝতে খুব একটা অসুবিধা হলো না নিবৃতার। সে হাসল, ব্যাপারটা স্বাভাবিক করতে বলল, আসলে তোমার ভাই আমায় বলেছিলেন ওনার একটা বিদেশি গার্লফ্রেন্ড আছে, সে নাকি খুব সুন্দরী, কত প্রশংসা করলেন, তাই তো তাকে দেখার খুব ইচ্ছে জাগলো। আচ্ছা, তোমার কাছে কি তার কোনো ছবি আছে? আর সুন্দরী? নাক সিটকে এইটুকু বলে তুবা দরজার দিকে তাকালো। দৃষ্টিতে তার সতর্কতা। পরিবেশ স্বাভাবিক দেখে আরেকটু এগিয়ে গেল সে। মোবাইল বিছানার ওপর রেখে সরু গলায় বলল, কাউকে বলো না কিন্তু, ভাইয়ের এই গার্লফ্রেন্ডকে আমাদের কারোর একদমই পছন্দ না। মা বাবা তো দু চোখেও সহ্য করতে পারেন না। আর সুন্দরের কথা বললে না, বিদেশের সব মেয়ে এমন কম বেশি সুন্দর, কিন্তু জানো তো, গায়ের রং ক্যাটকেটে সাদা হলেই কেউ সুন্দর হতে পারে না। তার জন্য একটা মায়াবী চেহারারও প্রয়োজন। এই যেমন তোমার চেহারা, কি মিষ্টি, এটাকে সুন্দর বলা যেতে পারে, কিন্তু ওই মেয়েকে আমার কোনো কালেই সুন্দরী মনে হয়নি। আর তার উপর যা অহংকার, ভাইয়া যে একে কি করে সহ্য করে কে জানে। একই সাথে একাধিক খুশির কথা শুনে মনের সব দুঃখ কষ্ট উধাও হয়ে গেল এক লহমায়। আকাশের মেঘ কেটে গেল আচানক, রোদ্দুর খেলে গেল গৌর মুখে। আদিকের গার্লফ্রেন্ডকে তার পরিবার পছন্দ করে না। আজকের এই হতাশাময় দিনের সব থেকে সুখের খবর আর কি হতে পারে? তার ওপর তার ননদিনী যে মাত্র তার প্রশংসা করল। কেমন লজ্জায় লাল হলো সে। ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল, কি বলছো? খালামণি খালু ওনার গার্লফ্রেন্ডকে পছন্দ করেন না কেন? ওই যে মেয়ে অহংকারী, কয়েকবার আমাদের বাড়িতে এসেছিল, এসেই কত বড় বড় কথা বলে কি না, এরকম ছোটোখাটো বাড়ি ওনার পছন্দ না, ওনার বড় বাড়ি লাগবে। আর মার্সিডিজ ছাড়া নাকি উনি চলাচলই করতে পারেন না। ভাইয়া যে খুব তাড়াতাড়ি ওনার গাড়িটা বদলে ফেলে, ভাইয়া যেন খুব তাড়াতাড়ি ওনার গাড়িটা বদলে ফেলে। এমনকি জানো, মায়ের রান্না পোশাক আশাক নিয়েও এই মেয়ে কথা তুলেছে। মা তো পারছিলেন না সেদিনই ঝাঁটার বাড়ি দিয়ে মেয়েকে বিদায় করতে, শুধুমাত্র ভাইয়ার মুখের দিকে চেয়ে কিছু বলতে পারেননি। তবে মেয়েটা চলে যাবার পর এই নিয়ে ভাইয়ার সাথে অনেক কথা কাটাকাটি হয়। ভাইয়াও খুব রাগ দেখায়, এক সপ্তাহ কারোর সাথে কথা বলেনি। পরে বাবা অনেক বোঝানোর পর গিয়ে একটু শান্ত হয়েছিল। নিবৃতা ভ্রু কপালে ওঠে, রাগ হয় তার আদিকের প্রতি। ওই অহংকারী দেমাকি মেয়েটার জন্য সে কিনা তার অমন ভোলাভালা মায়ের সাথে রাগ দেখালো। লোকটা তো ভারী বেয়াদব। নিবৃতা ক্ষিপ্ত স্বরে জিজ্ঞেস করলো, তোমার ভাই কি অন্ধ? ওই মেয়ে তোমাদের মায়ের প্রতি কি ব্যবহার করেছে সেটা কি উনি দেখেননি? তারপরে ওই মেয়ের হয়ে খালামণির সাথে উনি ঝগড়া করলেন কি করে? না দেখেনি তো, ওই মেয়ে ভাইয়ের উপস্থিতিতে একেবারে সাধু সেজে বসে থাকে। সে কি নিষ্পাপ, অথচ ভাইয়ের আড়ালেই ওনার আসল রূপ বেরিয়ে আসে। বলো কি? এ তো বাংলা সিরিয়ালের কাল নাগিনীদের মতো। এর সাথে আমি কিভাবে লড়াই করব? নিচের ঠোঁট কামড়ে ধরে নিবৃতা, কপালে চিন্তার ভাঁজ। তুবা বুঝতে না পেরে জিজ্ঞেস করে, তুমি কেন লড়াই করতে যাবে আপু? সম্বিত ফেরে তার, হেসে হেসে বলে, আমি তো তোমাদের সাহায্য করার কথা ভাবছিলাম আমিও তোমাদের দলে থাকলে ওই মেয়ে খালামণির সাথে আর কোনো খারাপ ব্যবহার করতে পারবে না। তুবা নিঃশ্বাস ফেলল, হতাশা উপচে পড়ল তাতে। বলল, লাভ নেই, যত দলই ভারী হোক না কেন ভাইকে বোঝানো যাবে না।
ওই মেয়ে ভাইয়ের চোখে ভালোবাসার যে কালো পট্টি বেঁধেছে, ওই পট্টি ভেদ করে ভাইয়া কিছুই দেখে না। আর ভাইয়ার নিজ চোখে কিছু না দেখা অবধি কখনোই এসব বিশ্বাস করবে না। 5 বছরের প্রেম ওনাদের, 5 বছরের প্রেম ওনাদের। এর মাঝে ঝামেলা হয়, ঝামেলা কম হয়নি, তবে লাভের লাভ হয়নি কিছুই। ভাইয়া ওই মেয়েকে কোনো অবস্থাতেই ছাড়বে না। অনভিপ্রেত চিন্তায় বোধ হলো নিবৃতার কিশোরী মন। ভাবতে লাগলো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। ছেলের প্রেমের যা বর্ণনা শুনল, মনে হচ্ছে বাংলা সিনেমার শাকিব খানও এত কড়া প্রেমে কখনো পড়েনি। একে এই প্রেমের কুয়া থেকে তুলে আনা কোনো চারটেখানি ব্যাপার হবে না। এর জন্য নিবৃতাকে খাটতে হবে অনেক। ক্ষণিকের মধ্যেই মনের সমস্ত আক্ষেপ কেটে গিয়ে নতুন এক আশার আলো আবিষ্কার করলো সে। একটু আগেও ভেবেছিল নিজের সমস্ত জল্পনা কল্পনা সে বিসর্জন দিবে। গল্প উপন্যাসের সাথে বাস্তব মেলে না, এই কঠিন সত্য সে গিলে নেবে সহসাই। তবে মুহূর্তেই সেসব চিন্তা তার বদলে যায়। এই তো আবার নতুন করে বাঁচার আশা পেয়েছে নতুন উদ্দীপনা। সে উৎসুক সুরে বলল, একটা বুদ্ধি দিই, তোমার ভাইকে বিয়ে দিয়ে দাও। তখন দেখো বউ এসে ওনার মাথা থেকে ওই বিলাতি ভূতকে একদম বিদায় করে দিবে। বা আপু, তোমার সাথে দেখছি আমার মায়ের খুব মিল। মা তো এভাবেই এত বছর পর দেশে ফিরেছেন ভাইয়াকে বিয়ে দিবেন বলে। ইটালি থাকলে তো সেটা সম্ভব হতো না। ভাই তো আমাদের দেশে আসা। আর এটা কিন্তু টপ সিক্রেট, কাউকে বললো না কিন্তু। শেষটুকু তুবা ফিসফিসিয়ে বলল, পাছেই না কেউ শুনে ফেলে সেই ভয়ে। মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো সুখ আর কিছুতে হয়? নিবৃতার চোখ মুখ প্রফুল্ল, অন্তরে সুখের হাওয়া বইল। একটু আগেই সে ভাবছিল, আর যাই হোক, একটা দায়িত্ববোধ কিংবা মনুষ্যত্ববোধের খাতিরে সে ওই মানুষটাকে এই নির্মম মায়াজাল থেকে বের করে আনবে, সাহায্য করবে ওই মিথ্যা ভালোবাসাটুকু ভেঙে গুঁড়িয়ে দিতে। তারপরও ওই মানুষটা তার না হলে বাকিটা সৃষ্টিকর্তার সিদ্ধান্ত বলে বুঝিয়ে দেবে মনকে। তবে এখন তো মনে হচ্ছে সুযোগ হেঁটে হেঁটেই তার দ্বারস্থ হয়েছে, তাকে ইশারাই ডাকছে বাকিটুকু লুফে নেওয়ার জন্য। সে এখন এই আশকারাটুকু অগ্রাহ্য করবে কি করে? মনে মনে প্রেমের উত্তাল ঢেউ হামলে পড়াই নিবৃতার মনকে মানাতে পারল না। ব্যর্থ নাবিক প্রেমের স্রোতে নৌকাভাসী প্রফুল্ল চিত্তে বলল, কাউকে বলবো না, আই প্রমিস। তবে আরেকটা কথা বলো তো, তোমার ভাইয়ের জন্য খালামণি ঠিক কেমন মেয়ে পছন্দ? না মানে, তবে আমিও একটু আশেপাশে খুঁজে দেখতাম আর কি। সুন্দর মিথ্যেটুকু বলে মুখে তালা মারল নিবৃতা। তুবা কতক্ষণ ভেবে বলল, তেমন তো কোনো ধরাবাঁধা গুণে সূচিমা করেননি, তবে মেয়ে ভালো, মার্জিত, নিরহংকার আর মিশুক হলেই হয়। বাহ, সব গুণাবলী খাপে খাপ নিজের সাথে মিলে যাওয়ায় মনটা লাফিয়ে ওঠে নিবৃতার। তার মতো ভালো মেয়ে দুটো আসছে নাকি? আর মার্জিত তো সে অবশ্যই। মাঝে মাঝে যদিও মায়ের সাথে একটু তেয়ারামি করে ফেলে, তবে ওটা কোনো বড় ব্যাপার নয়। অহংকার, সেটা তো মেয়েটা চেনেই না। আর মিশুকের কথা আর কি বলবে? অপরিচিত মানুষের সাথে 2 মিনিটে মিশে গিয়ে পেটের সমস্ত কথা সে উগলে দেয় অবলীলায়। এসব কোনো গুণ হলো নাকি? নিজের প্রতি গর্বে তার বুক ফুলে ওঠে, আত্মবিশ্বাসে জর্জরিত হয়ে বলে, খালামণিকে বলো কোনো চিন্তা নেই, নিবৃতা তো আছেই। ছেলের বউ নিয়ে ওনাকে আর ভাবতেই হবে না। এখন বাকি ব্যবস্থা সব নিবৃতাই করবে। তোমার পরিচিত এমন কোনো ভালো মেয়ে আছে নাকি? আছে মানে, সাথে নিয়েই তো ঘুরি। তাই? কে সে? তোমার কোনো বান্ধবী নাকি আত্মীয়? আমি বাকিটুকু শেষ না করে সমাপ্তি টানল নিবৃতা। এখনোই সব বলা যাবে না, শেষে সূচনার পূর্বেই উপসংহার চলে আসতে পারে। ধীরে সুস্থে ভেবে চিন্তে করতে হবে সব। বলবো, আগে আমি একটু খোঁজ খবর নিই, তারপর তোমায় সব বলবো। তুবা মাথা হেলিয়ে বলল, বেশ, বলো। তবে আজকের কথা ভাইয়াকে কিছু বলো না কিন্তু। পাগল নাকি? নিজের পায়ে নিজে কেউ কুড়াল মারে? এইটুকু বলে হেসে রুম থেকে বেরিয়ে গেল। তুবা তার যাওয়ার পথে কতক্ষণ চেয়ে থেকে মোবাইল হাতে নিয়ে বসলো আবারও। বসার ঘরে গিয়ে দেখলো ঘর খালি, টিভি বন্ধ। নিবৃতা কপাল কুঁচকে এদিক সেদিক তাকালো, তারপর হাঁটা ধরলো গেস্ট রুমের দিকে। ঠিক থামলো এসে আদ্দিকের দোরগোড়ায়। দরজায় নক করলো, সাড়া পেল না কোনো। পরপর আরও কয়েকবার নক করেও না পেয়ে এবার আস্তে করে দরজাটা খুলল সে। তারপর মাথা লম্বা করে উঁকি দিল ভেতরে। এই ঘরও শূন্য পড়ে।
ওয়াশরুম থেকে আসা পানির শব্দ বলছে ভেতরে মানুষ আছে। সে পা টিপে টিপে ভেতরে এলো, নিঃশব্দে এগিয়ে গিয়ে কান রাখলো ওয়াশরুমের দরজায়। ভেতর থেকে পানির তীক্ষ্ণ শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। সে আবারও একইভাবে এগিয়ে এলো বিছানার কাছে। সেখানে একটা বই এখনো উল্টে পড়ে। সে সেটা হাতে নিল। কি পড়ে এত লোকটা? এই পড়ালেখায় কি এত মজা আছে? সে বই উল্টে দেখলো একটা ইংরেজি বই। টাইটেল পড়তে গিয়েই তার দাঁত ভেঙে যাওয়ার উপক্রম। সে বড় বড় নিঃশ্বাস ফেলে সেটা আগের জায়গায় রেখে দিল। এসব পড়া তার কাম্য নয়। তার জন্য ওসব ফেসবুকের সহজ সরল গল্পগুলোই ঠিক আছে। বিছানা থেকে তখন তার নজর টপকে গেল বেডসাইড টেবিলে। আদ্দিকের মোবাইল সেখানে। সে ঝটফট সেটা হাতে নিল, লকে চাপ দিয়ে দেখলো পাসওয়ার্ড চাইছে। কি বিরক্তকর! ছেলে মানুষের ফোনে পাসওয়ার্ড কেন থাকে সে বোঝে না। এদের ফোনে আছেটা কি? তার ভাবনার মাঝেই ওয়াশরুমের পানির শব্দ বন্ধ হয়ে গেল হঠাৎ। আদ্দিক বেরিয়ে আসবে সেই ভয়ে মোবাইলটা আস্তে করে রেখে পালিয়ে যাওয়ার বুদ্ধি আঁটে নিবৃতা। তবে সময় হয়তো খারাপ যাচ্ছে তার। শেষ রক্ষাটুকু আর হলোই না। পানির শব্দ বন্ধ হওয়ার পরপরই যে আদ্দিক বেরিয়ে আসবে সেটা নিবৃতা আশা করেনি, তাও আবার এই রূপে, দুঃস্বপ্নেও না। সাদা তোয়ালে পরনে উদম গায়ের ওই পেটানো শরীর দেখে নিবৃতার মনে হচ্ছে সে বোধহয় এক্ষুনি মারা যাবে। বুকের ভেতরটা কেমন হাঁসফাঁস করছে তার, নিঃশ্বাস ফুরিয়ে আসছে। অমন মুহূর্তে তার পাগুলো খুব বেইমানি করছে যেন, তারা নড়তেই চাইছে না, বেহায়ার মতো স্থির হয়ে আছে এক জায়গায়। অথচ আদ্দিক স্বাভাবিক ভীষণ। অন্য তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসতে নেয় নিবৃতার দিকে। নিবৃতার তখনই চেঁচিয়ে ওঠে, খবরদার এগোবেন না। ভরকে যায় আদ্দিক। আচমকা চিৎকারে ভীত হয় সে। একবার দরজার দিকে দেখে কেউ চলে আসলো কিনা, তারপর আবার নিবৃতার দিকে চেয়ে বলে, কি হলো, চেঁচালি কেন? ভেজা চুলের অপরিপাটি রূপ, স্নিগ্ধ চোখ মুখ, আর ওই শক্তপোক্ত শরীরখানা যে ছোট্ট নিবৃতাকে জমিয়ে দিয়েছে। না চাইতেও চোখ তার ঘুরঘুর করছে সেদিকেই। কি বেহায়া সেই দৃষ্টি! নিজের অমন দৃষ্টিতে সে নিজেই লজ্জায় মিশে যাচ্ছে। অস্ফুট স্বরে বলে ওঠে, আপনি আমায় সিরিয়াস করছেন আতিক ভাই। আমি কিন্তু খালামণিকে বিচার দেব। আদ্দিক যেন আকাশ থেকে পড়ল। সে এই মেয়েকে সিডিউস করছে? এত বড় অপবাদ! সে দু কদম এগিয়ে এসে গর্জে উঠে বলল, আমি তোকে সিরিয়াস করছি মানে? আমি কি জানতাম নাকি যে তুই আমার রুমে ঘাপটি মেরে বসে আছিস আমার আফটার শাওয়ার লুক দেখার জন্য? আর তোরও তো নজর ঠিক নেই। আমাকে যে চোখ দিয়ে গিলে খাচ্ছিস সেটাকে আমি বুঝতে পারছি না ভেবেছিস? ধরা পড়া চোরের মতো চুপসে এলো নিবৃতার আরক্ত মুখ। গাই গুঁই করতে করতে বলল, মোটেও তেমন কিছু না। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে সাধু বানাবেন না। আমি তো আপনার সাথে কথা বলতে এই রুমে এসেছিলাম। আপনি যেমন ধুম করে ওয়াশরুম থেকে আধ উলঙ্গ হয়ে বেরিয়ে আসবেন সেটা কি আমি জানতাম নাকি? তাহলে তো হয়েছে, তুই কিছু জানতি না আর আমি কিছু জানতাম না। এ নিয়ে এত হইচই করে কি আছে? আদ্দিক এই বলে আবারও এগোতে নেয়। ফের চেঁচায় নিবৃতা, এবার আসতে। এগুতে বারণ করেছি না? আপনি কি চান আপনার জন্য এক অসহায় অবলা নারী মারা যাক? আদ্দিক কপাল কুচকায়। ইস, কপাল কুচকালেও লোকটাকে সুন্দর লাগে। নিবৃতা যে কি করবে সে বিরক্ত হয়ে বলে, লজ্জা করে না? একটা মেয়ের জীবন নিয়ে টানাটানি করতে কি একটু বিবেকে বাঁধে না আপনার? এত নির্দয় পাষাণ কি করে একটা মানুষ হতে পারে? বিশ্বাস করুন, আপনার মতো মানুষ আমি দুটো দেখিনি। আদ্দিক হাঁ করে চেয়ে থেকে শুনল সব। মেয়ের কথার আগা মাথা কিছু না বুঝে বলতে চাইল কিছু, তবে তার আগেই নিবৃতা উঠাও। চোখের পলকে আদ্দিকের রুম থেকে হাওয়া হলো সে। আদ্দিক বুঝে পেল না আদৌ এই মেয়ের মাথা ঠিক আছে কিনা। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি এমন উল্টাপাল্টা কথা বলতে পারে? সে ফোঁস করে নিঃশ্বাস ফেলে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের উদম শরীর দেখে খানিকটা বিব্রত হলো সে। মেয়েটা তখন কেমন করে যেন দেখছিল তাকে। পরক্ষণে আবার হাসল। ভাবল তার জন্য যেটা স্বাভাবিক নিবৃতার জন্য সেটা হয়তো স্বাভাবিক নয়। ইতালিতে এসব দুধ ভাত, হয়তো বাংলাদেশের নিয়ম নীতির সাথে তার এই আচার আচরণ যায় না বলেই মেয়েটা চমকেছে। তাছাড়া আর কী বা কারণ থাকতে পারে? বাইরে সূর্যের নির্ভেজাল তাণ্ডব চলছে। সে তার শরীরের উত্তাপে ঝলসে দিতে চাইছে সব। এমন রোদের তাপ যেন বাইরে গেলে শরীরে কামড় বসায়, দৃষ্টি মেলে তাকাতে গেলে চোখে চিনচিনে ব্যথা করে। আর ঠিক এত এত উষ্ণতার ভিড়ে নিজের চকচকে ওয়াশরুমের এক পশলা ঝর্ণার পানি তখন যেন স্বর্গ সুখ দেয়। আরামে চোখ মুদে নিবৃতা, গা চুপচুপে। মাথার ওপর থেকে অনবরত বৃষ্টির কণার মতো পানি
বেয়ে চলছে পুরো শরীর জুড়ে। সে কি আরাম! তবে এত আরামের মাঝেও নিবৃতার মনে শান্তি নেই। আর তা থাকার সব রাস্তা নিজেই বদ্ধ করে এসেছে সে। সেই কথা ভাবলে এই ঝর্ণার ঝমঝম পানির নিচে দাঁড়িয়েও কেমন তপ্ত হয়ে উঠছে বদন। কি সাংঘাতিক! লোকটাকে কি সুন্দর বলে দিল, সে নাকি তাকে সিডিউস করছে। ইস, তাকে কি মারাত্মক অসভ্যই না ভাবলো সে। লজ্জায় কান কাটা যাচ্ছে তার। এই মুখ আর দেখানোরই জো নেই। ঝর্ণা বদ্ধ করে নিবৃতা। গোসল শেষ, তোয়ালে দিয়ে শরীর মুছে জামা গায়ে বেরিয়ে এলো। তারপর দৈনন্দিন অভ্যাসের অজুহাতে গেল ড্রেসিং টেবিলের সমীপে। নিজের দিকে তাকাতেই ভারী লজ্জা পেল বোধ হয়। কপল আরক্ত হলো কিনা বোঝা গেল না, তবে সদ্য গোসল করা সারা ব্রিড়ায় কাতর মেয়েকে আকর্ষণীয় লাগলো খুব। নিজের অপার্থিব লজ্জায় নিজেই রাগ হলো খুব। আয়নায় ফোটা প্রতিবিম্বের দিকে আঙ্গুল তাক করে কর্কশ গলায় বলল, কি দরকার ছিল তখন অমন হ্যাংলার মতো চেয়ে থাকার? এইভাবে কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে? এটা তো ছেলেদের কাজ। তুই এটা কি করে করলি নিবৃতা? তোর থেকে তো আমি এটা আশা করিনি। নেহায়তি ছেলে ভালো, ভদ্র, নয়তো তুই এই অবলা পুরুষকে যে অপবাদ দিয়েছিস তার জন্য সে তোকে মাথায় তুলে আছাড় মারলেও খারাপ কিছু হতো না। আরে কি এত বিড়বিড় করছিস? আচমকা কারোর গলার শব্দে চমকে যায় মেয়েটা। ভীত চোখে দরজার দিকে তাকায়। মাকে দেখে কপাল কুঁচকে বুকে থুথু দেয়। তারপর বিরক্তির সুরে বলে, তুমি এভাবে হুটহাট কেন আমার রুমে চলে আসো বলো তো? আমারও তো একটা প্রাইভেসি বলে ব্যাপার আছে, তাই না? সালেহা বেগম হাসলেন। মৃদুপূর্ণ সেই হাসি নিবৃতার মোটেও পছন্দ হলো না। মায়ের সব ধরনের হাসির অর্থ তার নখদর্পণে। এই হাসির অর্থ সে এই মুহূর্তে বুঝতে পারছে। সালেহা বেগম একই সুরে আওড়ালেন, তোর আবার পার্সোনালও? হাসালি আমায়। মা, কথায় কথায় আমায় অপমান করো না তো। আমি এখন যথেষ্ট বড় হয়েছি। আমার রুমে আসার আগে নক করে আসবে। বেশ বেশ, তুই যা বলিস। সালেহা বেগম মেয়ের বিছানায় বসলেন। মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে বললেন। মায়ের স্বভাব বিরুদ্ধ আচরণ দেখে অবাক না হয়ে পারল না নিবৃতা। মা তো এত সহজে তার কোনো কথায় রাজি হন না। আজ তবে কি হলো? সূর্য কি তবে আজ ভুল দিকে উঠেছে? সে ভ্রু কুচকাতেই সালেহা বেগম বললেন, ওরকম পেঁচার মতো মুখ করে আছিস কেন? চুলে পানি নে, জামা ভেজা ফেলেছিস তো? এই বলে নিবৃতা গায়ে জড়ানো ঢিলে ঢালা পোশাকটার দিকে নজর বুলায়। কপাল গুটিয়ে আনেন সহসাই। কণ্ঠে বিমুখতা মিশিয়ে বলেন, সব সময় এগুলো কি পরিস বলতো? মাঝে মধ্যে তো একটু কামিজও পরতে পারিস। আলমারিতে ভর্তি সুন্দর সুন্দর কামিজ সেট, এগুলো আর কি করবি? নিবৃতার মুখের অভিব্যক্তি হটল না, বরং গাঢ় হলো আরো। মা তো কখনো তার জামা কাপড় নিয়ে মাথা ঘামাননি, তবে আজ কেন? তাকে ভাবনার সাগরে ডুবিয়ে দিয়ে সালেহা বেগম নিবৃতার আলমারি খুলে একটা লাল রঙের চুড়িদার বের করে আনলেন। সেটা নিবৃতার হাতে দিয়ে বললেন, এটা পর। নিবৃতা এবার নিজের হাতের দিকে তাকিয়ে আবারও মায়ের দিকে চাইল। বিস্ময় আর কৌতূহলী কণ্ঠে শুধালো, ঘরে এসে পড়বো? গরম লাগবে তো। ওই সামনে গিয়ে কিছু হয় না, চল চেঞ্জ করে আয়। হঠাৎ আমার জামা নিয়ে তোমার সমস্যা আবিষ্কার হলো কখন? আগে তো এইসব নিয়ে কখনো মাথা ঘামাওনি। মেয়ে বড় হলে মায়েদের মাথা ঘুমানোর চেষ্টাটা বেড়ে যায়। এইসব তুই বুঝবি না। এখন যা বলছি তাই কর। মায়ের সাথে অযথা তর্কে যেতে ইচ্ছে করল না নিবৃতার। তবে তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে, ডালমে জরুরি কুছ কালা হ্যাঁ। মায়ের এমন প্রকৃতি বিরুদ্ধ আচরণ তার হজম করার ঊর্ধ্বে। তাও সে মেনে নিল। অন্তরের কৌতূহলকে দমিয়ে রেখে মায়ের কথা মতো লাল চুড়িদারে রঙিন হয়ে এলো সে। মেয়েকে দেখে দু চোখ জুড়িয়ে এলো সালেহা বেগমের। বিছানা থেকে উঠে মেয়ের থুতনি নাড়িয়ে বলেন, বাহ, মিষ্টি লাগছে। নিবৃতা এবার হার্ট অ্যাটাক করবে বলে বুকের বাপাশে হাত চেপে ধরে অবিশ্বাস্য সুরে বলে ওঠে, তুমি আমার প্রশংসা করছো মা? তুমি? হাউ ক্যান ইজ দিস পসিবল মা? হাউ? মেয়ের কথায় ভালো মনটাও চটে যায় খুব। তিনি মেয়ের মাথায় গাঁটটি মেরে বলেন, খুব বাজে বকিস তুই। এই নে এগুলো পর। মায়ের হাতের দিকে তাকালো নিবৃতা। সেখানে সোনার একটা চেইন আর একজোড়া ছোট্ট কানের টপ।
নিবৃতা ফ্যালফ্যাল করে চেয়ে থেকে শুধালো। এগুলো কার? আর আবার তোর, তুই তো এসব পড়তে চাস না, তাই এগুলো রেখে দিয়েছিস কেন? তবে এখন এগুলো পড়তে হবে। কেন? এখন কেন পড়তে হবে? আগের সাথে এখনের কি পার্থক্য হয়েছে? আগেও আমি মেয়ে ছিলাম, এখন আমি মেয়ে, তবে বদলালো কেন? কি বদলালো? মেয়ের এত অতিরঞ্জিত প্রশ্নে ভারী বিরক্ত হয়ে মুখ থেকে চবর্গীয় শব্দ করেন সালেহা বেগম। বললেন, বড্ড প্রশ্ন করিস তুই। যা বলছি তাই কর না, এগুলো পর। মা, এসব আমি পড়তে পারবো না। তুমি জানো শরীরে আলাদা জুয়েলারি পরলে আমার শরীর চুলকায়, তাই এইসব পড়তে জোর করো না তো প্লিজ। নিজের বক্তব্যের সমাপ্তি টেনে সে বারান্দায় গেল। তোয়ালে দিয়ে চুলের পানি নিচ্ছে। তার কাছে পৃথিবীর সব থেকে বিরক্তকর কাজগুলোর মধ্যে এটা একটা। চুলের পানি নিতে যেটুকু পরিশ্রম করতে হয়, ওইটুকু পরিশ্রম পড়াশোনার পেছনে খরচ করলে হয়তো সে এতদিনে আরেকটা আইনস্টাইন হয়ে যেতে পারত। কোনো রকমে পানি নিয়ে তোয়ালেটা বারান্দায় নেড়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। মুখে ক্রিম মাখার জন্য হাতে ছোট্ট সাদা ক্রিমের কৌটা নেয়। আঙ্গুলের ডগায় একটু ক্রিম তুলে আয়নায় চাইতেই দেখে মা তার কপালে কুঁচকে চেয়ে আছে এখনো। সেও প্রথমে মায়ের মতো কপাল কুঁচকায়, পরক্ষণে আবার ভ্রু নাচিয়ে শুধায়। কি হয়েছে? সালেহা বেগম এগিয়ে এসে মেয়ের পাশে দাঁড়ান। চোখ মুখ গম্ভীর করে বলেন, বড় তো কম হোসনি, আবার এত মায়ের কথা একবার মান। চেই না কোনো পট্ট তো একবারও, খালি গলা। কোনো কেমন লাগছে? আমি তো সব সময়ই এমন ছিলাম মা, এত নতুন কিছু না এটা। আগের কথা বাদ দে, আগে যা করেছিস করেছিস। এখন আমাদের কথাটা রাখ মা, এরপর তোকে ভালো লাগবে দেখতে। মেয়ে মানুষ, গলার সোনার ছোঁয়া না দিলে মেয়ের ভাবটুকু ফুটে ওঠে না। মায়ের যে কি হলো সেটাই বুঝতে পারছে না নিবৃতা। এসব কথা আজ প্রথমবারের মতো মা তাকে বলছে। আগে তো সে এসব কখনো শোনেনি। কি অদ্ভুত সব কথাবার্তা। তার ভারী বিরক্ত লাগলো। তবুও মুখের ওপর মাকে আর বারণ করতে মন সায় দিল না তার। সে কানের টপ দুটো হাতে নিল, বলল, এইগুলোই পরবো, শুধু চেনটা রেখে আসো। ভীত স্পৃহে অন্তর ফেঁপে উঠল সালেহা বেগমের। মেয়েটা বড্ড তেরা, একেবারে বাপের মতো হয়েছে। মেয়েকে কানের টপ পরাতে পরাতে বলেন, এখন এই সামান্য সোনা পড়তে তো অত অসুবিধা, আর বিয়ের পর যখন নাক কান গলা ভর্তি সোনা থাকবে তখন কি করবি? নিবৃতা নাক মুখ কুঁচকে এনে বলল, এসব কে পড়ে? আমি এসব কিছুই পরবো না, এখন যেমন থাকি তেমনই থাকবো। সালেহা বেগম হাসলেন, বললেন, মায়ের কাছে সব মজি সাজে না রে মেয়ে, তবে শাশুড়ির কাছে সব সময় বিরক্ত ব্যাপার। নিবৃতাও তখন হাসল, হেয়ালির সুরে বলল, তবে তোমার মতো মা দেখে আমাকে বিয়ে দিও, যেন শাশুড়ি মাও তোমার মতো আমার সমস্ত আর্জি হাসি মুখে মেনে নেয়। সালেহা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, দোয়া করি আমার মেয়ে এমন একজন শাশুড়ি হোক যে আমার মেয়েকে আমার মতো করে আগলে রাখবে। আমিন আমিন। উচ্চ শব্দে বলে হাসল নিবৃতা। দুপুরের খাবারটা আজ ঠিকঠাক হজম হয়নি নিবৃতার। পেট ফুলে আছে বোধহয়। গলার ভেতর উসখুস করছে, হাঁসফাঁস লাগছে ভেতরে। বিছানায় বসে বসে ভাবছে খাবার টেবিলের মুহূর্তটুকু। তখন চোরের মতো আদ্দিককে দেখতে গিয়ে ধরা পড়েছিল কয়েকবার। প্রতিবারই আদ্দিক ভ্রু নাচিয়েছে। হয়তো জানতে চেয়েছে তার চোরা চোখের দৃষ্টির অর্থ, কিন্তু সে তো আগে থেকেই কঠিন বিরায় সংক্রমিত। নিজের দোষেই বারবার একই রোগে আক্রান্ত করে বসে তাকে। এখন যে কি করে আবার একটু স্বাভাবিকভাবে তার সাথে কথা বলবে কে জানে। দরজা ঠেলে তখন ভেতরে এলো তুবা। নিবৃত তাকে বসা দেখে চনমনে হলো তার মুখ চোখ মুখ। ছুটে এসে পাশে বসে বলল, ঘুরতে যাবে আপু? ভাইয়া বলছিল। চমকে তাকায় নিবৃত্তা। উৎফুল্লে টইটুম্বুর মনকে দমিয়ে রেখে জানতে চাইল, কোথায় যাবে? ভাইয়া নাকি গুগলে দেখেছে তোমাদের বাড়ির কাছেই একটা সুন্দর দিঘি আছে, সেখানেই যাবে বলল। চলো, আমারও ওইদিকে অনেকদিন যাওয়া হয় না। আরেকবার চমৎকার এক মিথ্যে বলে হাসল নিবৃত্তা। এই তো
কয়েকদিন আগেও বন্ধুদের সাথে সেখানে গিয়ে কয়েক প্লেট ফুচকা গিলে এসেছে সে। অথচ সে এখন এমন ভাব করছে যেন এই জায়গায় সে বছরও পা রাখে না। ভাইয়া তো সবার যাওয়ার কথা বলছিল, কিন্তু বড়রা কেউ নাকি যাবে না। আর খালামণি বললেন তুমি নাকি জায়গাটা চেনো, তাই তোমাকেই নিতে বললেন সাথে। দুরন্ত মেয়ে ততক্ষণে আলমারিতে কাপড় খোঁজায় ব্যস্ত ছিল। তুবার কথা শুনে আনন্দ তার দ্বিগুণ হলো। তবে মুখে মেখেই দুঃখ ফুটিয়ে তুবার দিকে চেয়ে বলে, বড়দের এই এক সমস্যা, ঘর থেকে বেরই হতে চায় না। সবাই একসাথে গেলে কত মজা হতো। অথচ মুখটা ঘুরিয়ে এনেই মিটিমিটি হাসলো সে, মনে মনে আওড়ালো, না যাক, কেউ না যাক। সে আর তার আদিক ভাই একা গেলেই হবে। আলমারি ঘেটে ঘুটে কোনো জোৎসই কাপড় পেল না নিবৃত্তা। মনে হলো তার সব কাপড় পুরনো, পরার মতো কিছুই নেই। মনে মনে ভীষণ তেতিয়ে উঠল। সিদ্ধান্ত অটল করলো, কালোই কয়েক সেট জামা কিনবে সে। এভাবে যা তা পরে কি আর আদিক ভাইয়ের সাথে ঘুরতে যাওয়া যায়? এমনিতেই লোকটার মাথায় বিদেশি ভূতের নৃত্য চলে, তার ওপর সে অমন সাদামাটা হয়ে চললে তো জীবনেও ওই লোকের নজরে আসবে না। পরে সারা জীবন একটা প্রেমিক ভাইয়ের দুঃখে আফসোস করে কাটাতে হবে তাকে। লাল রঙের চুড়িদার পরেই তৈরি হলো শেষে। নতুন করে আর কিছু বের করলো না। চুল খোলা রাখলো, মুখে প্রসাধনের ক্ষুদ্র ছোঁয়া। কপালের টিপটাও দারুণভাবে ফুটে আছে শুভ্র ললাটে। লাল টুকটুকে জামা আর সুন্দর সাজে এক টুকরো কৃষ্ণচূড়া লাগছে যেন। তুবাও তৈরি। বসার ঘরে এলো দুজন। সেখানে বসেই বাড়ির বড়রা কথা বলছেন। মেয়েদের তৈরি দেখে সালেহা বেগম বললেন, সাবধানে যাবি। আর নিবিত্রা, তুবা আর আদিত্য কিন্তু এখানে নতুন, দূরে যাস না কেমন, আশেপাশে ঘুরে চলে আসিস। নিবৃত্তা লক্ষ্মী মেয়ের মতো মাথা হেলিয়ে সম্মতি জানালো। তুবা সেখানে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, ভাইয়া আমরা তৈরি। আসছি। ব্যাস। আদ্দিকের ভরাট স্বরে শিরদাঁড়া সোজা হলো নিবৃত্তার। পুরনো রোগ ফিরে এলো এবার। ঝেঁকে ধরল পুরো গাত্রে। লাজে জর্জরিত আঁখি মেলে চাতক পাখির ন্যায় চেয়ে রইল দরজার পানে। হাতে কালো ফিতার ঘড়িটা লাগাতে লাগাতে দরজা পেরিয়ে ভেতরে এলো আদ্দিক। সুন্দর পরিপাটি তার বদনখানা। চোখে মুখে নজর বুলিয়ে গায়ের দিকে তাকাতেই নিবৃত্তা আঁতকে উঠল। চমকালো থমকালো পরপর। তড়িতে আবার চাইল নিজের দিকে, এরপর আদিকের দিকে। আদিক সেই দৃষ্টি খেয়াল করল না, বড়দের উদ্দেশ্যে বলল, যাই তাহলে। লিলি বললেন, সাবধানে যাস বাবা, আর ওদের খেয়াল রাখিস। আদিক মাথা হেলিয়ে তুবা নিবৃত্তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ছোট্ট করে বলল, চল। নিবৃত্তা এখনো বিস্ময়ের প্রহর কাটিয়ে উঠতে পারছে না। এই ঘটনার কি নাম দেবে সে? পূর্ব পরিকল্পিত নাকি নিছকই কাকতালীয় ব্যাপার? কাকতালীয়। ব্যাপারগুলো যে এত সুন্দর হয় সেই সম্পর্কে পূর্বে ধারণা ছিল না নিবৃত্তার। তবে আজ মনে হচ্ছে কাকতালীয়ভাবে ঘটা ঘটনার চেয়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো সুন্দর ঘটনা হয় না। এই যে আজ সে লাল চুড়িদার পরেছে, সেটা আদ্দিক দেখছেও। তবে তৈরি হওয়ার সময় সে খুঁজে খুঁজে অমন লাল রঙের টি শার্টই কেন পরল? আদ্দিক ভাইয়ের কি আর কোনো রঙের টি শার্ট নেই? এটা কি সে মনের অজান্তেই করে ফেলেছে? পুরোটাই কি শুধুমাত্র কাকতালীয় ব্যাপার? পুরো রাস্তাটুকু মস্তিষ্ক জুড়ে তার কিলবিল করছে এই প্রশ্নগুলো, কিন্তু সে জবাব পায়নি। পাবেই বা কী করে? কার মনে কি চলছে সেটা তো আর বাইরে থেকে বোঝা যায় না। তবে সে উপন্যাসে পড়েছে, নায়িকার প্রেমে পড়ার পর নায়করা এমন অনেক কাজ করে যেন নায়ক বোঝাতে পারে সে তার প্রেম রোগে গুরুতর আহত। তবে কি তার আদ্দিক ভাইও সেই পন্থা অবলম্বন করছে? খুশিতে মুখ চকচক করে ওঠে নিবৃত্তার। গৌর কপল আরক্ত হয়। লজ্জাটুকু তাকে পুরোপুরি গ্রাস করার আগেই মস্তিষ্কে আবারও হানা দেয় অন্য চিন্তা। আদ্দিক ভাইয়ের তো গার্লফ্রেন্ড আছে। দুবার ভাষ্যমতে সে তো তার জন্য আধা পাগল। সেই আধ পাগল লোক কি আর একদিনের ব্যবধানে বিদেশি পেতনি ছেড়ে বাংলাদেশি ললনার প্রেমে মজবে? এটা কি সম্ভব? এখানে থাকবেন? প্রশ্ন শুনে ঘোর ভাঙ্গে তার, বুঝতে না পেরেই শুধায়। কি? সামনে থেকে ঘাড় কাত করে তার দিকে ফিরে আদ্দিক বলে, ড্রাইভার বলছেন চলে এসছেন নাকি? কোন থেকে থামবে বল তুই। নিবৃত্তার হুঁশ ফিরল। এতক্ষণ সে হরেক চিন্তায় এতই মশগুল ছিল যে রাস্তাঘাট আর খেয়ালই করেনি। এইবার বাইরে চেয়ে পরিচিত জায়গা দেখে বলে, হ্যাঁ হ্যাঁ, ডান দিকে সাইড করে রেখে দিন।
অটো ড্রাইভার তাই করলো। অটো থামাতেই নামলো তারা। আদ্দিক ড্রাইভারের কাছে ভাড়া জিজ্ঞেস করলে তিনি বলেন। 100 টাকা। অমনি গর্জে উঠল নিবৃত্তা। আদ্দিকের পাশ ঘেঁষে দাঁড়িয়ে বাসখাই স্বরে বলে উঠল। কি বলেন, কত ভাড়া? 100 আপা। মাথা কি খারাপ হয়েছে আপনার? এইখান থেকে এখানে ভাড়া 100? বোকা পেয়েছেন আমাদের? এই জায়গায় প্রতিদিন একবার করে আসি আমি, 40-এর বেশি 1 টাকাও পাবেন না আপনি। নিবৃত্তা ফোঁস করছে। মেয়ের আচমকা রাগ আর হুঙ্কারে রীতিমতো স্তব্ধ আদ্দিক আর তুবা। তারা এসব দেখে অভ্যস্ত নয় বলে এখন বেশ অবাক হচ্ছে। ড্রাইভার নাক মুখ কুঁচকালেন, বললেন। কি কর আপা, এখানে ভাড়া 40 হয় কেমনি? রিজার্ভ নিয়ে আইছি আপনাদের 3 জনে। জনপ্রতি 30 টাকা হলে, জনপ্রতি 30 হলে তো 90 টাকা হয়। আপনি আমারে 40 দিবেন কোন মিলে? এই দেখুন, ভাড়া নিয়ে সিন্ডিকেট করবেন না একদম। এই এলাকা আমার, এখানে রলি গলি চষে বেরিয়েছি আমি ছোট থেকে, তাই কোন জায়গার কত ভাড়া সেটা আমার ঠোঁটের আগায় থাকে। যা বলছি তা রেখে দিন। জি না আপা, সম্ভব না। 100 টাকা না পারলে 90 দেন। নিবৃত্তা আবারও ক্ষিপ্ত হয়ে কিছু বলতে আসার আগে আদ্দিক তার মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে লোকটার হাতে দিয়ে বলে। যান আপনি। লোকটা আর না দাঁড়িয়ে গাড়ি টান দিল। হতভম্ব হয়ে নিবৃত্তা বলল। আপনি 100 টাকা দিয়ে দিলেন? লোকটা আপনার থেকে 60 টাকা বেশি নিয়েছে। পাগল আপনি? মানিব্যাগ পকেটে রাখতে রাখতে আদ্দিক জবাব দিল। তোর থেকে কম। সামান্য কয়টা টাকা ভাড়ার জন্য এমন করে কেউ? সামান্য কটা টাকা? 60 টাকা। এই টাকা দিয়ে আমি 1 প্লেট ফুচকা খেতে পারতাম। নিবৃত্তার চোখ মুখে আক্ষেপ। আদ্দিক চোখ বুজে নিঃশ্বাস ফেলল, বলল। তোকে এমনিতে আমি ফুচকা খাওয়াতাম, ওই টাকা দিয়ে তোর ফুচকা খেতে হবে না। তাও আপনি না বুঝে এত টাকা দিয়ে দিবেন কেন? এমন করলে ভবিষ্যতে চলবেন কি করে? নিবৃত্তার প্রশ্নে বড় বড় চোখে তাকায় আদ্দিক। এইটুকুন একটা মেয়ে, অথচ কথা বলে কি বড় বড়। ভবিষ্যতের ভয় না বোঝা মেয়ে কিনা তার ভবিষ্যৎ নিয়ে বিরাট চিন্তিত। কি আশ্চর্য! সে মোলায়েম স্বরে বলল। 60 টাকা বাঁচিয়ে আমি কোনো রাজা বাচ্চা হয়ে যেতে পারবো না, বরং এই 60 টাকা মানুষগুলো অনেক কাছে আসবে। তাই এই চিন্তায় মাথা থেকে ঝেড়ে ফেলে সামনে হাঁটে বার। আদ্দিক ভাই ভালো মানুষ, দয়ালু মন তার, কিন্তু কিপটে নিবৃত্তার তাতে বুক জ্বলছে। 60 টাকাও তার জন্য অনেক। সে তো 10 টাকার জন্যও রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে। তবে সব সময় না। বৃদ্ধ অসহায় ড্রাইভারদের সে মাঝে মাঝে 10-20 টাকা বাড়িয়েও দেয়। কিন্তু যেগুলো ইচ্ছে করে দাম বাড়ায়, উপযুক্ত ভাড়া রাখে না, তাদের ভাড়া বাড়িয়ে দিতে নিবৃত্তার ঘোর আপত্তি। তাই সে ক্ষুব্ধ হয়ে বলল। আপনাদের বিদেশে তো আর এইসব নেই, তবে এই দেশের জন্য 10 টাকাও অনেক ব্যাপার। অন্তত আমার জন্য তো তাই। উপযুক্ত ভাড়ার চেয়ে বেশি চাইলে আমার রাগ হয়। আমি নিজ থেকে কাউকে মায়া করে দিলে সেটাও অন্য ব্যাপার, কিন্তু সে কেন অতিরিক্ত ভাড়া চেয়ে যাত্রীদের হয়রানি করবে? মেয়েটার এইটুকু রাগে কপাল কুঁচকানো। সুন্দর চিকন ভ্রু যুগলের মাঝখানে 3খানা ভাঁজ। সেই ভাঁজের ওপর ছোট্ট লাল টিপখানা নিজের অবস্থান নিয়ে বিপদে পড়েছে বেশ। কেমন নড়বড়ে লাগছে তাকে, যেন এখনই মূল সহ খসে পড়বে সহসাই। সবটুকু নিবিড় লোচনে খেয়াল করে হাসলো আদ্দিক। রাগ দেখো মেয়ের, যেন রণচণ্ডী রূপ ধারণ করবে একটু পরেই। সে রগর সুরে বলল। বাবা, তুই তো দেখছি টাকা নিয়ে খুব সচেতন। তোর হাজব্যান্ডের তো তাহলে সব টাকা বেঁচে যাবে। জি, এ নিয়ে আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আদ্দিক কয়েক কদম এগিয়েছিল। নিবৃতার কথা শুনে পেছনে ফিরে জিজ্ঞেস করে। কি বললে? নিবৃতা হেসে মাথা নাড়ে, বলে। কিছু না। এবার তুবার দিকে চেয়ে দেখে সে ইতোমধ্যে কয়েকটুকু পথ এগিয়ে গিয়েছে। দূর থেকে হাতের ইশারায় ডাকছে তাদের। নিবৃতা সেই সুযোগে পা বাড়িয়ে আদ্দিকের পাশাপাশি এলো। আদ্দিক চোখ বোলাচ্ছে চারপাশে। বোঝ হবার পর থেকেই সেই ইতালি, এরপর দেশে এসেছে এই প্রথম। ইতালির সাথে এই দেশের একেবারে আকাশ পাতাল তফাৎ। বলে সবকিছু বেশ নতুন নতুন লাগছে তার। ছোটবেলায় যা দেখেছে তা স্মৃতিতে ঝাপসা। এই এখন আশেপাশে পরিবেশ প্রকৃতি দেখেই সেই ঝাপসা চিত্রটুকুতে নতুন রং ঢালছে সে। আদ্দিকের চোখ আশেপাশের পরিবেশ ঘুরে বেড়ালেও তার পাশের কিশোরীর সম্পূর্ণ এবং সমগ্র মনোযোগ তাকে ঘিরেই। চোরা চোখে না, বরং স্পষ্ট আর পরিষ্কার দৃষ্টিতেই সে আদ্দিককে দেখছে। কি সুন্দর পুরুষ সে! এত বছর বিদেশে থাকায় বিদেশিদের মতোই তার মুখের গড়ন, চুলের স্টাইল, সাথে হাঁটার ভঙ্গি, তাকানোর ধরন আর কথা বলার প্রক্রিয়া, কোনটা ছেড়ে কোনটার কথা বলবে সে,
একটা মানুষের সবকিছু এত নিখুঁত হয় কি করে? কই, নিভৃতার কলেজের প্লে বয় রেদওয়ানও তো হ্যান্ডসাম ছিল, তবে তার তো আচার ব্যবহার সুন্দর ছিল না। চরিত্র আর পড়াশোনাও ছিল প্রায় শূন্যের কোঠায়, কমতি ছিল তো। তবে আদিকের মাঝে নিভৃতা কেন কোনো কমতি দেখছে না? সব দিকে ভরপুর, একেবারে একের ভেতর সব, কম্ব যেন। তোর নজর লেগে কুচিত হয়ে গেলে কি তার ড্রাইভার তুই নিবি? আচমকা পুরুষের গরু গলার শব্দে ঘোর কাটে নিভৃতার। মস্তিষ্ক জেগে ওঠে, অস্বস্তি আর বিব্রত বোধ কুণ্ঠিত হয় পরপর। তস্ত্র নজর হটায়, আদ্রিক তার দিকে ফিরে জিজ্ঞেস করে স্বাভাবিক স্বরে, কি দেখছিলে এত? খাবারের টেবিলে অমন করে তাকিয়েছিলে। নিভৃতার পা থেমে যায়, স্থির হয় তার চঞ্চল চোখ। ব্রীড়ায় আক্রান্ত হৃদয় এখন একেবারে মথিত হয়। এভাবে এভাবে কেউ মুখের ওপর প্রশ্ন করে, এখন নিভৃতা কি উত্তর দেবে? বলবে, আপনি সুন্দর, তাই আপনাকে অমন ড্যাব ড্যাব করে চেয়ে দেখছিলাম আমি। হায় আল্লাহ! লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার। সে ঠোঁট কামড়ে ধরল। আদ্দিক তাকে পরক্ষণে জিজ্ঞেস করল। দাঁড়িয়ে বলি কেন? নিভৃতা ঘন ঘন পল্লব ঝাপটে তার দিকে চাইল একবার, ঝটপট চোখ নামালো আবারও। আদ্দিক ভ্রু কুচকালো, বলল, লজ্জা পাচ্ছিস মনে হচ্ছে, কিন্তু কেন? লজ্জা পাওয়ার মতো কি হয়েছে এখানে? আমাকে কি দেখতে খারাপ লাগছে? তোদের দেশের সংস্কৃতির সাথে আমার পোশাক আশাক যাচ্ছে না? না না, আমি তা কখন বললাম? তাহলে তাকিয়ে থাকিস যে? এই প্রশ্নের উত্তরই তো সে দিতে পারবে না, বলতে পারবে না। আমার এই বেহায়ার মতো তাকিয়ে থাকার জন্য একমাত্র দায়ী আপনার ওই সুন্দর মুখখানা। এই নির্মল সুন্দর মুখের দিকে চেয়ে আমি একটা জীবন কাটিয়ে দিতে পারবো অনায়াসেই। কিন্তু সে কথাটুকু কি আর মুখে বলা যায়? যায় না তো। তাই জিভ পেরিয়ে ঠোঁটে আসার আগেই সে গিলে ফেললো সবটা। আমতা আমতা করেই বলল, মানে আপনার মধ্যে একটা বিদেশি বিদেশি ভাব আছে, এই জন্যই একটু দেখি। শুধু দেখি বলে ভুল হবে, সাথে ভাবি। আপনি ঠিক কার মতো হয়েছেন, খালামণি নাকি খালু? আদ্দিকের ভ্রু সোজা হয়। কিশোরী মনের উদ্ভট চিন্তা ভাবনার কথা শুনে মজা পায় সে। হেঁটে সামনে আগাতে আগাতেই বলে, থাক, অযথা আর আমাকে নিয়ে ভেবে ব্রেনকে প্রেশার দেওয়ার দরকার নেই। এছাড়াও করার মতো ব্রেনের আরও অনেক কিছু জরুরি কাজ আছে, সেটাকে বরং সেসব কাজে লাগা। নিভৃতা মুখে ভেংসি কেটে মনে মনে আওড়াল, এর থেকে আর কোনো জরুরি কাজ আমার ব্রেনে নেই, বুঝলে আতিক ভাই? তার একমাত্র প্রধান কাজ তোমাকে নিয়ে ভাবা, রাতে ভাবা, দিনে ভাবা, দুপুরে ভাবা, বিকেলে ভাবা, প্রতি ঘন্টা মিনিট সেকেন্ডে ভাবা। খবরদার আমার সেই ভাবনায় বিপত্তি ঘটিয়েছ তো। তাকে ভাবনায় ফেলে আদ্দিক অনেকটা এগিয়ে গেছে। তার কাছাকাছি আসতে এক প্রকার ছুটতে হয় নিভৃতাকে। আদ্দিকের পাশাপাশি জায়গা নিতেই ফুস ফুস করে কয়েকবার নিঃশ্বাস ফেলল সে। অতঃপর কৌতূহল স্বরে বলল, আমি না হয় আপনার দিকে চেয়ে আর আপনার কথা ভাবলাম না, কিন্তু আপনি যে আমার জামার সাথে রং মিলিয়ে জামা পরেছেন, সেটা বুঝি কিছুই না? নিভৃতার কথা শুনে পা থামায় আদ্দিক। তারপর স্বচ্ছ চোখের পূর্ণ মনোযোগ রাখে তার উপর। গাঢ় লাল রঙের এক চুড়িদার গায়ে মেয়ে, হাতে ম্যাচিং চুড়ি, খোলা চুল, মুখে প্রসাধনের মৃদু আঁচ, সবকিছু এবার চোখে পড়ল আদ্দিকের। সে ততস্থ হয়ে নিজেকে দেখল। এরপর সে কি খেয়ালই তো করেনি তার পরনেও তো লাল টি শার্ট। সে অবাক হলো। নিভৃতা লাল রঙের জামা পরেছে, সেটা সত্যিই তার মাথায় ছিল না। ওভাবে খেয়াল করে নিভৃতাকে দেখেনি তো সে, তাই রংটাও খুব একটা চোখে লাগেনি। ব্যাপারটা কাকতালীয় হলেও অবাক না হয়ে পারল না সে। তার ওপর নিভৃতার উজ্জ্বল স্বরের প্রশ্ন শুনে মনে হলো সে ভাবছে আদ্দিক ইচ্ছে করেই তার সাথে মিলিয়ে একই রঙের কাপড় পরেছে। কিন্তু আদ্দিক তো জানে ব্যাপারটা তা নয়। তুই কি ভেবেছিস আমি তোর জামার রঙের সাথে মিলিয়ে এই টি শার্ট পরেছে? আদ্দিকের প্রশ্নে ঠোঁট ছড়িয়ে হাসল নিভৃতা। মৃগয় নয়নে লজ্জা ফুটল। ক্ষীণ সুরে বলল, ভাবনাটা সত্যি হলে খারাপ হতো না? আদ্দিক কপাল গোটালো। কি বলছে মেয়ে? সে কৌতূহলী হয়ে শুধালো, তোর সাথে কেন আমি ম্যাচিং করতে যাব? আশ্চর্য, আচ্ছা কোইন্সিডেন্স। মুখ গোমরা করলো নিভৃতা। কোইন্সিডেন্স যে, সেটা তো সে জানে, কিন্তু তাই বলে এটা এভাবে প্রতিবাদ করে বলার কি আছে? মিথ্যেও তো বলা যেত। সে মুখ ফুলিয়ে বলল, ইয়েস, আই নো। হয়তো আমি জানলে অন্য কাপড় পরে আসতাম। জবাব ছড়ে নিভৃতা আর দাঁড়াল না। বড্ড বিরক্ত আর হতাশ হয়ে বড় বড় পায়ে এগিয়ে গেল সম্মুখে। বেশ অনেকটা দূরে তুবা। তার কাছে যাওয়ারই প্রয়াস। আদ্দিক 2 মিনিট স্থির থেকে আবার পা চালালো। সে এই মেয়ের হঠাৎ হঠাৎ রূপ পরিবর্তনের কোনো কারণ খুঁজে পায় না।
এই দেখে লজ্জায় নেতিয়ে পড়েছে তো এই আবার রাগে উড়নচণ্ডী হচ্ছে। মেয়ের মাথায় যে আসলে কি চলছে কে জানে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা পথ খুইয়েছে তারা। দুবার পা ধরেছে। দিঘিখানা বড় বেশ, তার চারপাশে সিমেন্টের আস্তরণ করা, চারধারে পার করে দিয়েছে বসার জন্য। তুবা আর নিবৃতা এক পাড়ে গিয়ে বসলো। নিবৃতা জিজ্ঞেস করলো, ইয়েস, আই নো, নয়তো আমি জানলে অন্য কাপড় পরে আসতাম। আমি তো এগুলো কোনোদিনও খাইনি, তাই বলতে পারছি না। না খাওয়াই স্বাভাবিক, ইতালিতে তো আর ফুচকা চটপটি পাওয়া যায় না। নিবৃতা হাঁ হুতাশ করে বলল, আহা, কি জিনিস যে এতদিন মিস করে গিয়েছো সেটা তুমি নিজেই জানো না। একবার খেয়ে দেখবে এই স্বাদ তুমি আর কখনো বলতে পারবে না। তাই তাহলে চলো এখনই খাই। বেশ, বসো তুমি, আমি ওই দোকানে অর্ডার দিয়ে আসি। তুবা মাথা হেলালো। নিবৃতা গেল পাকা রাস্তার অপর পাশের দোকানে। তাদের থেকে কিছুটা দূরে আদ্দিক এক গাছের নিচে দাঁড়িয়ে ফোনালাপে ব্যস্ত। দোকান থেকে সেই দৃশ্য দেখল নিবৃতা। মনে মনে জ্বলে উঠল খুব। নিশ্চয়ই ওই বিলাতি প্রেমিকার সাথে প্রলাপ চলছে। সারাদিন এত কিসের কথা সে বোঝে না, শুধু বোঝে তাদের এই কথা তার মোটেও আর সহ্য হচ্ছে না। দেখলেই গা রিরি করে, অন্তঃপট ঝলসে যায় ঈর্ষার উত্তাপে। ইচ্ছে করে ফোনটা কেড়ে নিয়ে ওই মেয়েকে আচ্ছা মতো গালাগাল করতে। জ্বলে ওঠা অন্তর নিয়ে দোকানে গিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার দিল নিবৃতা। তার আর দুবার নিয়ত করলো ওই লোকটাকে ফুচকা দেবেই না, কেবল তারা দুজনেই খাবে। কি বাবু, একা নাকি?